Hello guys, this is Bob Stanovic and you are watching Bob's Moto World. So guys, তোমরা দেখতে পাচ্ছ এখানে মেটিওর 350 আছে। তো আজকে অ্যাকচুয়ালি আমি মেটিওর 350-র ওনারশিপ রিভিউ নিয়ে এসেছি। সো অ্যাকচুয়ালি আমার এই বাইকটা 2023-এ নেওয়া আর এখন বর্তমানে 2026 চলছে, প্রায় 3 বছর হতে চললো। সো 3 বছরের যে ওনারশিপ রিভিউটা আছে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ঝটপট ভিডিও স্টার্ট করা যাক। সো সবার ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ফার্স্ট অফ অল যে মেটিওর 350 আছে রয়্যাল এনফিল্ডের, তো সেটা আমি কেন চুজ করেছি। তো ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি এই গাড়িটা আমার এমনিও ড্রিম বাইক ছিল, তো সেই কারণে আমি এই গাড়িটা চুজ করি। আর এর কিছু পারপোজ আছে, সেটা হচ্ছে তোমরা জানো ভালো মতো যে আমার কাছে অলরেডি R15 V3 আছে লোকাল রাইডের জন্য, আর এইটা আমি বেসিক্যালি নিয়েছিলাম হচ্ছে লং রাইডের জন্য। সো লং রাইডে যে ক্রুজ করে, যে কমফোর্টেবল, আর লুক তো তোমরা জানোই ভালো মতো যে এর যেই ক্রুজার লুক, তো সেটার উপর আমি পুরো দিবানা। তো সেই কারণে মেনলি হচ্ছে আমি এই গাড়িটা নেওয়া। অ্যাকচুয়ালি লং রাইডও আছে আর গাড়ির লুকিং সব কিছু ওভারঅল নিয়ে আমি এই গাড়িটা নেওয়া। তো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। সো সবার ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এই গাড়ি অ্যাকচুয়ালি 350cc, যেটা হচ্ছে 349cc বাইক। আর এর যে বিএইচপি আছে সেটা হচ্ছে 20.2, মানে হচ্ছে 20.2 বিএইচপি এর হচ্ছে অ্যাকচুয়াল পাওয়ার। তো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে এই গাড়িটা সেরকম মডিফিকেশান সেরকম করা নাই, মোটামুটি স্টকই আছে। কিছু কিছু ছোট ছোট জিনিস চেঞ্জ করেছি, যেটা হচ্ছে ফগ লাইট লাগানো আছে ছোট্টর উপর, আর যেই হ্যান্ডেল যেই আছে ভাইব্রেট, অ্যান্টি ভাইব্রেট যেটা আছে, তো সেটা অ্যাকচুয়ালি লাগানো আছে। বাকি গাড়ি পুরো স্টক, রাইডিং আমার এর উপরেই হয়, কোনো আদার্স কোনো কিছু লাগানো নেই। দু একটা জিনিস লাগানো আছে, এখানে এক্সটেন্ডার লাগানো আছে। যাই হোক, টোটালি আমি সব কিছু বলবো একদম লাস্টে বলবো। তো সবার আগে এই গাড়ি নিয়ে কথা বলি। সো এই গাড়ি আমি অ্যাকচুয়ালি যখন নিই সেটা হচ্ছে 2023 সাল, আর 2023 সালে এই গাড়িটা আমার তখন পড়েছিল প্রায় 2,51,000। এখন অ্যাকচুয়ালি প্রায় দাম বেড়ে গেছে, এখন প্রায় সামথিং 2,80,000 কি 2,90,000 ধারে কাছে চলে গেছে। এটা আমি আমাদের যে বহরমপুর মুর্শিদাবাদ, তো সেই জায়গার কথা বলছি। তো আমি তোমাদেরকে যেটা বললাম যে এই গাড়ি অ্যাকচুয়ালি আমি লং রাইডের জন্য আমি প্রপারলি ইউজ করি। তো লং রাইডে সবার ফার্স্ট আমরা কি দেখি, সবার ফার্স্ট দেখি আমরা ট্যাঙ্ক, তেল, ঠিক আছে। তো এর যে ট্যাঙ্ক ক্যাপাসিটি, তো সেটা হচ্ছে 14.7 লিটার এর ট্যাঙ্ক ক্যাপাসিটি, 15 ধরতে পারো, ঠিক আছে। 15 হচ্ছে এর ফিউল ক্যাপাসিটি আছে। আর এর যে মাইলেজ, সেটা এখনও পর্যন্ত আমি লোকাল আর হাই রোড সেই আন্দাজে অ্যাভারেজ আমি 30 to 35 আমি ইকোনমি পেয়েছি এখনও পর্যন্ত তেলের, ঠিক আছে। তো এর অ্যাকচুয়ালি এই গাড়িটা অ্যাকচুয়ালি ক্রুজার বাইক। তো ক্রুজার বাইকে কী হচ্ছে, এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আছে, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অন্যান্য যেসব অ্যাডভেঞ্চার গাড়ি আছে, তো অ্যাডভেঞ্চার গাড়ির থেকে এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে সেটা একটু কম আছে। তার জন্য হ্যাঁ, খুব একটা আমার প্রবলেম হয় না। আর যদি তোমরা কোনো কাদা জায়গায় যদি রাইড ফাইড করো, তাহলে সেখানে একটু প্রবলেম হতে পারে যে নিচটা হালকা লেগে যেতে পারে, ঠিক আছে। আর এর যে ব্রেক ক্যাপাসিটির যেটা আছে, ব্রেকের যেই ডিসটা আছে, তো ফ্রন্টের ডিসের আমি সাইজটা বলে দিই। ফ্রন্ট ডিস হচ্ছে 300 mm, আর পিছনের যেই ব্যাক যেই ডিসটা আছে, তো সেটা হচ্ছে 270 mm। এখন তো বর্তমানে তোমরা জানোই যে মেটিওর অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, ঠিক আছে। আমার এই যেই মডেলটা, সেটাতে আমার হেডলাইট, যেটা আগের যে হলুদ লাইট যেটা হয় বাল্ব লাইট, তো সেই বাল্ব লাইট হচ্ছে এটাতে লাগানো আছে, একদম এলইডি লাইট একদমই নাই। আর এখানে এখন বর্তমানে একটা জিপিএস সিস্টেমও পাওয়া যায়, জিপিএস সিস্টেম লাগানো থাকে গাড়ি কেনার টাইমে লাগানো থাকে। তো আমারটাই অ্যাকচুয়ালি পাইনি, আমারটাই সিঙ্গেল মিটারই পেয়েছি, যেটাতে হচ্ছে স্পিড শো করে, ঠিক আছে, কিলোমিটার শো করে, ট্রিপ শো করে, আর বাস এগুলোই। আর বেসিক্যালি হচ্ছে কিছু কিছু জিনিস আমি এতে ফল্টও পেয়েছি। আমি চাইবো যে রয়্যাল এনফিল্ড যদি এই জিনিসগুলো চেঞ্জ করে তাহলে অবশ্যই ভালো হয়। তার মধ্যে যেরকম হচ্ছে এর যে মিরর, এই মিররটা অ্যাকচুয়ালি প্রবলেম করে লং রাইডে, সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে ভাইব্রেট করে, ঠিক আছে। আর চালাতে চালাতে মিরর একদম পুরো ঢিল হয়ে যায়, ঠিক আছে। আর প্রথমত আমি বলি যে এই গাড়ি যখন আমি নিয়েছিলাম,
তো তখন তো বললামই যে প্রায় 2.5 লাখের কাছাকাছি এর দাম ছিল। আর তারপরে যখন সার্ভিস হয়, সার্ভিস সেন্টারে যখন করা হয়, তো সার্ভিস সেন্টারে বলে দিই সার্ভিসে হচ্ছে তোমাদের যেই লেবার চার্জটা আছে সেই লেবার চার্জটাই একমাত্র ফ্রি থাকে, বাকি যা যা জিনিসপত্র লাগবে সব কিন্তু তোমাদের দাম দিয়ে কিনতে হবে, ঠিক আছে। প্রথম সার্ভিসিংয়ে মোটামুটি মোবিল, তারপরে মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো টুকটাক লাগে, তো বাস এগুলোই। আর এখন বর্তমানে আমি যখন সার্ভিসিং করেছিলাম তখন যেই দামটা ছিল এখন তার থেকে দাম একটু বেড়েছে। আর এনফিল্ডের অ্যাকচুয়ালি যত পার্টস যাবতীয় আছে সেগুলো হচ্ছে টোটাল প্রিমিয়াম পার্টস, ঠিক আছে, তো একটু বাজেটটা একটু হাই হবে। তো এখনও পর্যন্ত আমার এই গাড়ি 3 বছর হয়ে গেল, 3 বছরে আমি সেরকম কোনো প্রবলেম ফেস করিনি অ্যাকচুয়ালি। বলে দিয়ে তো আমার এই গাড়ি অ্যাকচুয়ালি একবার আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, রাইডেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো সেই রাইডে গিয়ে পড়ে গেছিলাম, তখন হ্যান্ডেল টোটাল যা বার আছে সব কিছু চেঞ্জ হয়েছিল। তারপর থেকে একটা জিনিস ফিল করি, সেটা হচ্ছে গাড়ির যে হ্যান্ডেল আছে, তো সেই হ্যান্ডেল লং ইয়েতে গিয়ে একটু বাবল মারে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি এর খেয়াল করেছি। আর বাকি এর যে হেডলাইট আছে, তো এই হেডলাইট তো বললাম বাল্ব হেডলাইট, তো খুব একটা প্রবলেম করে না। তারপরেও একদম যখন হাইওয়েতে যখন আমি গাড়ি চালাই, কিছু কিছু জায়গায় হয় ল্যাম্পপোস্ট থাকে না বা একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, তো তার জন্য ছোট এলইডি ফগলাইট লাগানো আছে, তো জাস্ট ওটাতে আমার কাজ চলে যায়, আর বেশি কিছু লাগে না। তো এখন আমি এর টায়ারের কথা বলি। তো সামনের টায়ার যেটা আছে সেটা 100 সেকশনের টায়ার, আর পিছনে যেটা আছে সেটা হচ্ছে 140 সেকশনের টায়ার। তো এই বিগ সাইজ টায়ার নিয়ে ক্রুজ করতে তো অবভিয়াসলি খুব ভালোই হয়, ঠিক আছে, খুব একটা প্রবলেম করে না। কর্নারিং যেগুলো আছে, টার্নিং যেগুলো আছে, সেগুলো তো খুব একটা প্রবলেম করে না। গাড়ি যদি তুমি হালকা একদম টার্নিং নেওয়ার টাইমে যদি একদম গাড়ি হালকা ডাউনও করো বা হালকা তুমি করো, কর্নারিং যেটাকে বলছে, তো সেটাতে খুব একটা স্লিপি প্রবলেমটা হয় না। বাট যদি আমার কি হয়েছে, এখনও পর্যন্ত 3 বছর হয়ে গেল, তো আমার টায়ার অ্যাকচুয়ালি একবারও চেঞ্জ হয়নি। তো টায়ার চেঞ্জ করার টাইম হয়ে গেছে, গ্রিপ একদমই নাই বলতে গেলেই চলে। তো এখন বর্তমানে হালে আমি রাইড করলাম, তোমরা তো জানো যে সিটং রাইড করলাম এটাকে নিয়ে। তো সেখানে কিছু কিছু জায়গায় যদি রাস্তায় হালকা বালি ভাবও থাকে, তাহলেও সেখানে গাড়ি আমার স্কিড করে যাচ্ছিলো। তো অবভিয়াসলি আমার টায়ার চেঞ্জ আছে, সেই টায়ার চেঞ্জ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ব্রেকিংয়ের দিক দিয়ে বলতে গেলে এর অ্যাকচুয়ালি বাইবারের ব্রেক সিস্টেম লাগানো আছে। বাইবার অবভিয়াসলি তোমরা জানো ভালো মতো যে বাইবার কোম্পানি খুব ভালো কোম্পানি, ঠিক আছে। তো বাইবার কোম্পানির ব্রেক লাগানো আছে, তারপরে গাড়ি এবিএস সিস্টেম দেওয়া আছে। তারপরেও আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে ব্রেকিং জিনিসটা একটু কম আছে, ঠিক আছে, ব্রেকিং জিনিসটা একটু কম, অত হার্ড ব্রেক নাই। তো এর ব্রেকিং অ্যাকচুয়ালি আমি শুনেছি যতটুকু, যে এনফিল্ডের প্রত্যেকটা এনফিল্ডের গাড়িতেই এই ফলটা আছে যে খুব হার্ড ধরতে পারে না ব্রেক, ঠিক আছে, একটু ফলস মারে। তো ব্রেকিংটা যদি একটু ভালো করা হয় তাহলে অবভিয়াসলি গাড়িটা আরও বেশি ভালো হয় এর আন্দাজ। আর যেহেতু এই গাড়ি অ্যাজ আ 350cc হিসেবে এর টর্কও মোটামুটি ভালোই আছে, তো সেই আন্দাজে ব্রেক পারফরমেন্সটা একটু কম আছে। তো ব্রেক পারফরমেন্সটা একটু যদি বেটার করা যায় তাহলে সেখানে একটু ভালো হয়। আর আমি মোটামুটি পাহাড়ে রাইড করেছি। তো পাহাড়ে রাইডে যেই গ্রেডিয়েন্ট হয়, তোমরা তো জানো পাহাড়ের রাস্তা কীরকম হাই হয়, কীরকম ডাউন হয়। তো কী হয়, ডাউন টাইমে ব্রেক তো অত ইউজ করা যায় না, ঠিক আছে, তখন ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হয়। তো একটা জিনিস আমি এটা দেখেছি যে ইঞ্জিন ব্রেকিং টাইমে কী হয়, 1 নম্বর গিয়ার দিয়ে ছেড়ে দিয়ে সেটা ইঞ্জিন ব্রেকিং অটোমেটিক নিয়ে সেটা গড়ানে ঢালু দিয়ে নামতে হয়। তো সেইখানে আমি দেখেছি অতটা ইঞ্জিন ব্রেকিং কাজ করে না, গাড়ি 1 নম্বর গিয়ার দিয়ে ছেড়ে দিলেও মোটামুটি ভালো স্পিড নিয়ে নেয়, ঠিক আছে। তখন আমাকে ব্রেক বারবার ইউজ করতে হয়। তো কী হয়, ব্রেক বারবার ইউজ করলে ব্রেক গরম হয়ে গিয়ে ব্রেক ফল্টও মারতে পারে, ঠিক আছে, ব্রেক ফেলও হতে পারে, তো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জিনিসটা আমি এর ফল্ট পেয়েছি এখনও পর্যন্ত। আর বাকি ওভারঅল গাড়ি মোটামুটি ঠিকই আছে। আর পিছনে অ্যাকচুয়ালি আমার যে এই পিছন যে গার্ডটা আছে, তো এই গার্ডটা অ্যাকচুয়ালি প্রথমে এরকম জায়গায় ছিল, ঠিক আছে, তারপরে আমার অ্যাকচুয়ালি এখানে এক্সটেন্ডার লাগানো আছে, মোটামুটি 500 টাকার মতো দাম নিয়েছে। দুদিকে এক্সটেন্ডার নেওয়া আছে, এক্সটেন্ডার নিয়ে আমি এটাকে পিছনে করেছি যাতে পিলিয়ন অতটা প্রবলেম না হয়। এবার এটা সামনে থাকার জন্য পিলিয়নের একটু বসতেও অসুবিধা হয়, কারণ এর যে সাইজটা আছে খুবই স্মল, ঠিক আছে। তো সেই কারণে এটাকে পিছনে করা হয়েছে, যার জন্য স্পেসটা পাওয়া হয়েছে, আর পিলিয়নের এখন প্রবলেম হয় না। আর সিট ক্যাপাসিটি বলবো সিট ঠিকঠাকই আছে। আর
মানে অ্যাভারেজ, ঠিক আছে, একদম ভালোও বলবো না একদম খারাপও বলবো না, তবুও এনফিল্ডের শোরুম থেকে যেই অ্যাডভেঞ্চার সিট পাওয়া যায় তো সেইটা নিয়ে নিলে কমফোর্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজেও এখনও ট্রাই করে দেখিনি, তো আমি নিজে থেকে বলতে পারবো না, বাট আমি যতটুকু শুনেছি যে কমফোর্ট হয় অ্যাকচুয়ালি, তো সেই সিটটা অ্যাকচুয়ালি লাগাতে হয়। অ্যাকচুয়ালি এনফিল্ড কী হয়, এনফিল্ড স্টক গাড়ি দেওয়ার পর অনেক কিছু জিনিস লাগাতে হয়। অন্যান্য গাড়িতে কী হয়, অন্যান্য গাড়িতে যখন কিনা হয় তো অন্যান্য গাড়িতে কোনো সিস্টেম লাগানোর দরকার পড়ে না, সে স্টক গাড়ি বার করে নেওয়া যায়। কিন্তু এই গাড়ি কী হয়, এই গাড়ি যখন তুমি কিনবা তখন অনেক কিছু অ্যাক্সেসরিজ লাগাতে হবে অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে এই দেখতে পাচ্ছ গার্ড, লেগ গার্ড, এই লেগ গার্ড অ্যাকচুয়ালি লাগাতে হয়, লেগ গার্ডও পাওয়া যায় না। তারপরে যেসব সারি গার্ড ফারি গার্ড আছে তো সেগুলো সব অ্যাকচুয়ালি নিজের মতো করে অ্যাকচুয়ালি লাগাতে হয়। আর আমি একটা জিনিস বলবো যে তোমাদেরকে সাজেস্ট করব, সেটা হচ্ছে এনফিল্ড শোরুম থেকে যেই পার্টসগুলো দেয় অ্যাকচুয়ালি, গার্ড বলো, লেগ গার্ডেরই সামান্য কথা বলছি, তো লেগ গার্ড তোমরা প্রেফার করবা বা তোমরা আমি তোমাদের সাজেস্ট করব যে লেগ গার্ড বাদ দিয়ে যে ক্রাশ গার্ড যেটা আছে তো সেই ক্রাশ গার্ড লাগিয়ে নাও। লেগ গার্ড যেটা শোরুম থেকে দেয় প্রায় 3600 টাকার কাছাকাছি দাম হয়, আমি আমার লাগানো ছিল, তো খুব একটা ভালো হয় না, ঠিক আছে। গাড়ি হালকা তুমি স্ট্যান্ড করা অবস্থাও যদি পড়ে যায় সেই লেগ গার্ড ভেঙে যায়, তো সেই লেগ গার্ড খুব একটা কাজের হয় না। এখন বর্তমানে আমি এই যে লেগ গার্ডটা লাগিয়ে রেখেছি তো 2100 টাকার কাছাকাছি দাম। আর এটা হচ্ছে ফ্লেক্সিবল লেগ গার্ড, ঠিক আছে, এটা একদমই ফ্লেক্সিবল লেগ গার্ড, এটাকে মানে মারলেও স্প্রিংয়ের মতো হিসাবে নড়বে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো এই যেই লেগ গার্ড লাগিয়েছি সেটা পড়ে গেলো হয়তো এটাও ভেঙে যাবে, কিন্তু এখনও পর্যন্ত সিটংয়ে আমি একবার পড়েছিলাম। তোমরা আমার প্রিভিয়াস ব্লগ যদি দেখো, রাইডিংয়ের ব্লগ যদি দেখো, তাহলে সেখানে দেখতে পাবা যে সিটংয়ে গিয়েও আমি এই গাড়িটা নিয়ে পড়ে গেছিলাম। তখন লেগ গার্ডটা হালকা বেঁকে যাওয়ার পরে গাড়ি যখন তুলেছিলাম তখন অটোমেটিক আবার সোজা হয়ে যায়, তো এতটাই ফ্লেক্সিবল যে এই গার্ডটা ফার্স্ট টাইম ভেবেছিলাম যে বেকার, কিন্তু এখন দেখছি যে না, খুব কাজেরই গার্ড। সো এই গাড়ির আরেকটা প্রবলেম আমি বলে দিই, সেটা হচ্ছে গাড়ির হিটিং ইস্যু, ঠিক আছে। গাড়ি কিছুক্ষণ চলার পরে গাড়ি এত পরিমাণে হিট হয়ে যায় যে মানে পাও পর্যন্ত জ্বলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আমার রাইডিং শ্যু যেটা আছে সেটাও হালকা হালকা জ্বলে গিয়ে কিছুটা বাবল টাইপের হয়ে গেছে। আর একবার আমার একটা রাইডিং গ্লাভস ছিল, তো সেটা এখানে রাখা ছিল, কোনো রকম হাওয়াতে পড়ে যায়। এবার এইদিকে যে সাইলেন্সারটা আছে তো সাইলেন্সারে হালকা ড্রপ খেয়ে মাটিতে পড়ে যায়। ওই যে এক ঝলকের জন্য যে ড্রপটা পড়ে এতটা পরিমাণে হিট হয়ে থাকে, সাথে সাথে ওই 1 মিলি সেকেন্ডের মধ্যেই আমার রাইডিং গ্লাভসের আঙুলের এই জায়গাটা পুরো সাথে সাথে জ্বলে যায়। জাস্ট একটা ড্রপ পরে নিচে পড়ে তাতেই পুরো জ্বলে যায়, ঠিক আছে। তো এত পরিমাণে হিট হয় যে গরমের দিনে একে নিয়ে বেড়ানো ভাই হেভি রিস্কি ব্যাপার হয়ে যায়, ঠিক আছে। আর গাড়িতে যে হর্ন লাগানো আছে, তো অ্যাকচুয়ালি আমি যখন কিনেছিলাম তখন তো সিঙ্গেল হর্ন লাগানো ছিল, এখনও মনে হয় সিঙ্গেল হর্নই দেয়। তো আমি অ্যাকচুয়ালি আরেকটা হর্ন পাশে বসিয়ে নিয়েছি, ডবল হর্ন করে নিয়েছি, কেননা রাইডিংয়ে সাউন্ডের একটু হর্নেরও একটু দরকার পড়ে। যত বড় বড় লরি বাস চলে তো তাদের কানে পৌঁছানোর জন্য তো হর্নটা অবশ্যই দরকার। তো হর্নটা আমি তোমাদেরকে সাজেস্ট করব হর্ন নিয়ে নেওয়ার জন্য। আর কমফোর্টেবলের দিক দিয়ে আমি বলবো, দেখো আমি গাড়িতে বসে দেখাচ্ছি, তো গরমে পুরো সিট পুরো গরম হয়ে গেছে। যাই হোক, তো এই হচ্ছে সিটিং আমার বর্তমানে 5.6 আমার হাইট, ঠিক আছে, 5.6 আমার হাইট। তাতে দেখো বিন্দাস আমি মাটিতে পেয়ে যাচ্ছি। এবার আমার থেকে যারা 5.6-এরও যারা নিচে হাইট আছে তারাও আরামসে এই গাড়ি ইউজ করতে পারবে। এমনকি গার্লস যারা আছে, গার্লস রাইডার অনেক ভাবে যে কী গাড়ি নেব কী না নেব, তো গার্লসদের জন্য এই গাড়ি একদম বেস্ট অপশান আমি বলবো। আর দেখতে পাচ্ছ দুদিকে আমি বিন্দাস পা পাচ্ছি। আর এই যে পাটা আমি এখন রাখলাম গিয়ার শিফটিংয়ে, তো দেখতে পাচ্ছ পায়ের যে আছে, লেভেলটা আছে, সেটা পুরো কমফোর্টেবলি, ঠিক আছে। অন্যান্য যেসব স্পোর্ট বাইক আছে বা নেকেড বাইক বলো, তাদের কি হয়, তাদের এরকম জায়গাতে পাটা থাকে, এরকম করে ভাঁজ করা থাকে, তাতে অনেক অসুবিধা হয় লং রাইডে। আর এটা সামনে থাকার জন্য ফুল কমফোর্টেবল, আরামসে ক্রুজ করা যায়, কোনো শরীরে পেন করে না বা কোনো ব্যথা ট্যাথা কোনো কিছু হয় না। অনেক কিলোমিটার আমি এই গাড়ি নিয়ে প্রায় টানা ধরো 500-600 কিলোমিটার একটানা আমি রাইড করেছি, খুব একটা প্রবলেম হয়নি। হ্যাঁ, কখনও একটা জিনিস হয়েছে সেটা আমি ফিল করেছি, সেটা হচ্ছে সকালবেলায় রাইড স্টার্ট করার পর মোটামুটি সন্ধ্যেবেলার টাইমে কিছুক্ষণ কি হয়, ওই হাঁটু ব্যথা করতে লাগে। এবার হাঁটু ব্যথা করতে লাগে কেন, এক হয় রাইডিং যে প্যান্ট আছে সেটার জন্য হতে পারে, কেননা প্যান্টের ভিতরে গার্ড লাগানো থাকে, তো সেই গার্ডটাও একটু হার্ড হয়ে যায়। ঠান্ডার জায়গায় গেলে অ্যাকচুয়ালি গার্ডগুলো হার্ড হয়ে যায়, তো সেটার জন্যও হতে পারে হাঁটু ব্যথাটা। আর একটা হচ্ছে গাড়িতে ভাইব্রেশন আছে, ঠিক আছে, হালকা হলেও এখনও পর্যন্ত ভাইব্রেশন আছে। ভাইব্রেশন একবারে এখনও পর্যন্ত ফুল ক্লিয়ার করতে পারিনি। আর রয়্যাল এনফিল্ড অ্যাকচুয়ালি ভাইব্রেশনের জন্যই বিখ্যাত। সবাই জানে যে এনফিল্ড মানে হচ্ছে ভাইব্রেশন,
ঠিক আছে। তো ভাইব্রেশনের জন্য হাঁটু ব্যথা হতে পারে, বা ভাইব্রেশনের জন্য মেনলি কী হয়, হাঁটু ব্যথা তো ঠিক আছে, সাথে পিছনে যে বাম আছে সেই বামেও ব্যথা হতে পারে, ঠিক আছে, অ্যাকচুয়ালি হয়ও। এবার সেটা ডিপেন্ড করছে কে কীরকম চালাচ্ছে, কে কীরকম না চালাচ্ছে, এর উপর ডিপেন্ড করে। আর এটা এখনও পর্যন্ত আমি টপ স্পিড বলতে গেলে তুলেছি উইথ লাগেজ, পিছনে হাই লাগেজ, মোটামুটি 50 to 60 হবে, 60 লিটার পিছনে ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে আমি এটাকে এখনও পর্যন্ত 110 হাই স্পিড আমি তুলেছি। ঠিক আছে, 120ও আমার গেছিলো, কিন্তু 120 বলবো না, কেননা ওই জায়গাটা ডাউন ছিল। ঠিক আছে, এনএইচের রাস্তা কখনো আপ হয়, কখনো ডাউন হয়, একদম পুরো প্লেন তো হয় না। তো ডাউন জায়গাতে আমি এটা টেনেছিলাম 120। তো এবার যেহেতু ডাউন ছিল তাই ওটা বললাম না, সোজা রাস্তাতে আমি 110, এটা হচ্ছে টপ স্পিড আমি তুলেছি এখনও পর্যন্ত। সো আমি তোমাদের বলবো যে যারা অ্যাডভেঞ্চার, অনেকের কী হয় হাইটের ইস্যু হয়, ঠিক আছে, যারা অ্যাডভেঞ্চার গাড়ি পারে না, ঠিক আছে, হাইটের জন্য অসুবিধা হয়, তারা রাইডিং পারপোজ এই মেটিওর তোমরা আরামসে নিতে পারো, কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, গ্রেডিয়েন্টেও খুব একটা প্রবলেম হয় না। একবার আমার প্রবলেম হয়েছিল যে সামনে একটা গাড়ি ছিল, গাড়ি গ্রেডিয়েন্টে দাঁড়িয়ে পড়েছিল, তার পিছনে আমি গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার যেহেতু এর স্পিড একটু কম আছে, ঠিক আছে, টর্ক অবশ্যই আছে, গাড়ি টানতেও পারে, আর কিন্তু যেহেতু টপ স্পিড বা এর যে ঝর্তি পিক আপ হয়, সেই ঝর্তি পিক আপটা কম হওয়ার জন্য সেখানে একটু আমার পাওয়ার লাগছিল। ঠিক আছে, এটা সবার জন্য না, কারণ আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি একটু স্পিডেই আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাই। সবার তো চালানোর একদম এক হয় না, কেউ হালকা চালায়, কেউ আস্তে চালায়, কেউ জোরে চালায়। তো আমি অ্যাকচুয়ালি বলতে গেলে জোরেই চালাই, তো সেখানে আমার পাওয়ার ল্যাগটা একটু লেগেছিলো। আর সাসপেনশানের যদি কথা বলা যায়, তাহলে আমি এখনও পর্যন্ত এই গাড়ি নিয়ে অফ রোডিংয়ে গাড়ি চালিয়েছি, তো অফ রোডিংয়ে খুব একটা প্রবলেম করে না, যেটা স্পোর্ট বাইকে করে। স্পোর্ট বাইকে আমার R15 নিয়ে আমি রাইড করেছি। R15-এ অ্যাকচুয়ালি প্রত্যেকটা গর্ত যেতে গেলে খুব হালকা করে নিতে হয়, কেননা একদম হেভি হার্ড স্ট্রিপ থাকে, ঠিক আছে, এর সাসপেনশান। আর এর সাসপেনশান মানে R15-এর সাসপেনশান, আর এর সাসপেনশানে খুব একটা প্রবলেম হয় না। তোমরা অফ রোডিংয়ে আরামসে এই গাড়িকে নিয়ে যেতে পারো, সেরকম কোনো ব্যথা, কোনো বেদনা, কোনো কিছু হবে না। তো আমার সাজেস্টে অ্যাকচুয়ালি এই গাড়ি তোমরা আরামসে কিনতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর বাকি আমার ব্লগটা এতদূরই ছিল। সো তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, আর কোনো কিছু যদি জানার থাকে সেটাও কমেন্ট করো আমাকে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।